তোমাদের ব্রেন এখন কাজ করার কথা যে জামিলের নাম আমি কনস্ট্রাক্টরের মাধ্যমে দিতে চাই, তাহলে সেটা কোথায় করা উচিত? একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ইউজ করা উচিত। ধরো এটা এটা ঠিক আছে। তাহলে এটা করার জন্য আমরা যেটা করতে পারি, আরেকটা অবজেক্ট তৈরি করলাম। কেউ একজন বলো এখানে ইস্যু কি? সেম হয়ে গেছে, অবজেক্ট সেম হয় নাই, সেম হয়েছে হচ্ছে ভেরিয়েবলের নাম টি2। হইলো। আমরা এটাকে ডিফারেন্ট ভাবে ইউজ করতে যাচ্ছি। আমরা চাচ্ছি এখানে একটা ভ্যালু পাঠাবো যেটা একজনের নাম, বা এই অবজেক্ট যেটা তৈরি হবে সেটার নাম। আমরা ধরে নিচ্ছি এটা জামিলের জন্য তৈরি হবে, ঠিক আছে। তাহলে আমাকে বলো তো এটা কোন কনস্ট্রাক্টরকে কল দিবে? সেই কনস্ট্রাক্টর যেটাতে একটা ভ্যালু রিসিভ করার জন্য সে বসে আছে, একটা প্যারামিটার আছে, এবং সেটা কোন টাইপ? স্ট্রিং টাইপ। এই হচ্ছে বিষয়। তাহলে আমার কাছে মনে হচ্ছে এটা। আর কোনোটাতে যাওয়ার সুযোগ আছে? এখন তুমি বুঝতে পারতেছো, যদি সেম নামের স্ট্রিং, কথার কথা, কনস্ট্রাক্টর স্ট্রিং S1 দিয়ে যদি আরেকটা করা যাইতো, তাহলে আমাদেরই অসুবিধা। আমরা তখন বুঝতে পারতাম না যে কোনটাতে যাওয়া উচিত, ঠিক আছে। এই কারণে সে করতে দেয় না। ওকে, এখানে আসলে এখন বলো তো কি প্রিন্ট হবে? নেম ইজ জামিল। কিন্তু এটার মধ্য দিয়ে এবার আসো, এখানে একটা আমরা প্রিন্ট দিই। এখানে আমরা বলতে চাচ্ছি সি2 ডট নেম, এটা লিখতে চাচ্ছি। এটার মানে কি? এটার মানে সি2 নামক অবজেক্টের যে নামটা হওয়ার কথা, যেটা জামিল বলতেছি, সেটা প্রিন্ট হবে কিনা। বলো তো আমাকে এখানে প্রিন্ট হবে কিনা। আমরা চেক করেই দেখি। না, জামিল, আমাদের টার্গেট জামিল প্রিন্ট করা, এখানে জামিল প্রিন্ট হচ্ছে কিনা। ঠিক আছে, আমরা একটু বোঝার সুবিধার্থে লিখে রাখি ইন মেইন মেথড। আমরা মেইন মেথডের ভিতর আছি, এটা বোঝানোর চেষ্টা করছি। ওকে, ইন মেইন মেথড। তাহলে এতটুকু যা আছে এই জায়গাতে তোমাদের হয়তো কনফিউশন আছে, বাট বাকি প্রিন্ট গুলো নিয়ে তোমাদের সমস্যা নাই। এটার জন্য ডিফল্ট কনস্ট্রাক্টর কল হবে, যেটা ওয়েলকাম জানাবে। এটার জন্য হচ্ছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরে কল হবে, যেটা হচ্ছে নেম ইজ বলে জামিল প্রিন্ট করে দিবে। সমস্যা হচ্ছে এটা নিয়ে, এটা কি প্রিন্ট করবে। ঠিক আছে, এমনি বলো কি প্রিন্ট হইতে পারে? জামিলে প্রিন্ট হবে নাকি আর কোনো কিছু প্রিন্ট হইতে পারে? ওকে, জামিলে হবে, লেটস সি। নাল প্রিন্ট, ঠিক আছে। মানে তোমরা যারা জামিল বলছো, জামিলে প্রিন্ট হবে বলছো, তোমরা চিন্তা করতেছো লিখছেন তো খালি জামিল। এখানে যদি একটা কামাল লিখতেন তাহলে না হয় বলতাম যে কামাল বুঝলেও হইতে পারে, তো কামাল তো লিখেন নাই। তো জামিল কামালের বাইরে তো অন্য কিছু আছে, নাল প্রিন্ট হয়েছে। ঠিক আছে, এবার আসলে কেন এখানে যেটা হয়েছে, এখানে তো বেল কোথাও অ্যাসাইন হয় নাই। এটা অনেকটা, এটা অনেকটা একটা মেসেজ প্রিন্ট করার মতো। তুমি এই মেসেজটা প্রিন্ট করো বা না করো, কোনো কিছু আসে যায় না, বুঝতে পারছি। এটা অনেকটা ওয়েলকাম মেসেজ প্রিন্ট করার মতো, জাস্ট একটা বেলুন নিয়ে প্রিন্ট করে দিছে। এখানে কি কোনো কিছুতে আপডেট হয়েছে? এই যে নেম নামক যে ভেরিয়েবলটা, যে ইনস্ট্যান্স ভেরিয়েবল যেটা একটা অবজেক্টের সাথে রিলেটেড, সেটাতে কোনো আপডেট হয়েছে? এই নাম তো নালে থেকে গেছে, যেটা শুরুতে নাল ছিল, নালে থেকে গেছে। এটাকে তোমাকে আপডেট করতে হইলে কি করতে হবে? নেম ইকুয়াল টু কি করতে হবে? কি লিখতে হবে? এস। এখানে যেটা রিসিভ করতেছো, এখানে যেটা রিসিভ করছো সেটা তো জামিল, সেটা তো জামিল। মেথডের মধ্যে তোমরা কি করো? এখানে যেটা রিসিভ করো সেটাই তো এখানে কোনো না কোনো ভাবে ইউজ করো, বসাও, এরকম। তাহলে নেম ইকুয়াল টু এস করে দেওয়া মানে নেম এখন কি হয়ে যাবে। এখন কোশ্চেন হচ্ছে এটা কেন কাজ করতেছে। আসো, এই যে তুমি এই কলটা দিছো, নিউ কনস্ট্রাক্টর ডেমো জামিল কল দিছো, সে হিসাব করে হচ্ছে আমি একটা অবজেক্ট তৈরি করতেছি। Okay? বললো এটা করতে যায় তাকে একটা কনস্ট্রাক্টরকে কল দিতে হবে, সেটা কোন কনস্ট্রাক্টর? যেটাতে একটা স্ট্রিং ভ্যালু রিসিভ করতেছে। এখন সে তো জানে কোন অবজেক্টের জন্য এই কনস্ট্রাক্টরটা কল দিছে। এটা বোঝার সুবিধার্থে আমি তোমাকে আরেকটা, এই যে এখানে তো একটা কনস্ট্রাক্টর কল হয়েছে, এখানেও তো একটা কনস্ট্রাক্টর কল হয়েছে। তো এই কনস্ট্রাক্টরটা কল হয়েছে কার জন্য? এই অবজেক্টের জন্য। এই কনস্ট্রাক্টরটা কল হয়েছে কার জন্য? সেকেন্ড অবজেক্টের জন্য। ঠিক আছে, আরেকটা যদি ক্রিয়েট করতাম, সেটা কার জন্য কল হইতো? নাম যদি সেমও হয়, ধরো এবার চিন্তা করো, এটা মনে করো সি3 নাম দিলাম। এটা মনে করো হচ্ছে আমরা, ধরো এটা দিলাম হচ্ছে যারা, মানে ইয়ে রাখতেছে আর কি, নাহলে তো বলবো যে ডিসক্রিমিনেট করি। ঠিক আছে, ওকে। তো এই যে এই অবজেক্টটা 3 নাম্বার অবজেক্ট বলতেছি, এই কনস্ট্রাক্টরটা সেম কনস্ট্রাক্টরকে কল দিতেছে, এটা তো বুঝতে পারতেছো। কিন্তু ফর হুইচ অবজেক্ট? থার্ড অবজেক্ট। ঠিক আছে,
তাহলে সে কিন্তু বুঝতে পারে কোন অবজেক্টের জন্য কল হচ্ছে। বুঝাইতে পারছি? তাই এখন যখন সে নেম লিখতেছে, তখন সে কার নেমকে অ্যাড করে দিচ্ছে, যেই অবজেক্টের জন্য কল হচ্ছে। তাহলে প্রথম কলটা কার জন্য হচ্ছে? জামিল যে অবজেক্টের আন্ডারে, সেই অবজেক্টের জন্য। তাহলে এই নামটা কি করে দিচ্ছে? জামিল করে দিচ্ছে। পরবর্তীবার যখন কল হচ্ছে, যারার জন্য কল হচ্ছে, সেটা 3 নাম্বার অবজেক্টের আন্ডারে নেমটাকে যারা করে দিচ্ছে। বুঝাইতে পারছি? এই হচ্ছে বিষয়। ওকে, তাহলে তো বুঝতে পারতেছো। আমরা এখানে প্রিন্ট করার সময় c2 ডট নেম দিছি, তাইলে নাম কিন্তু জামিল যারা দুইটাই সে করে ফেলবে, তা আমাদেরকে প্রিন্ট করে যারা না, জামিল দেখাবে। ঠিক আছে, ওকে, লেটস সি। ঠিক আছে, নিউ অবজেক্ট ক্রিয়েটেড, নেম ইজ জামিল, নেম ইজ যারা, কেন এটা বলো তো কেন? কারণ প্রথম অবজেক্ট হচ্ছে কোনো কিছু ছাড়া, ডিফল্ট কনস্ট্রাক্টর ওয়েলকাম জানাইছে, সি2 তৈরি হয়েছে, জামিলকে পাঠাইছি, তাহলে নেম ইজ জামিল বলে ওখানে একটা প্রিন্ট আছে না, নেম ইজ যারা বলে ওখানে আরেকটা প্রিন্ট আছে না। তারপরে এসে এখানে প্রিন্ট দিছো মেইন মেথডের ভিতর, ইন মেইন মেথড জামিল প্রিন্ট হয়েছে, সি3 করে দিলে কি প্রিন্ট হইতো? যারা প্রিন্ট হতো। মানে এখন কিন্তু এটা সেভ হয়ে গেছে, এখন এটা তুমি চাইলে রিইউজ করতে পারবা, যেখানে ইচ্ছে সেখানে ইউজ করতে পারবা। আমি বুঝাইতে পারছি? ওকে, তাইলে মেমোরি যদি একটু চিন্তা করো, তুমি যখন নিউ কনস্ট্রাক্টর বলে এটা তৈরি করতেছো, জামিল পাঠাচ্ছ, ধরো আমি এটাকে আরেকবার কমেন্ট করে দিই, বলো, তুমি যখন নিউ কনস্ট্রাক্টর ডেমো জামিল বলে পাঠাচ্ছ, তখন কি হচ্ছে? আরেকটা অবজেক্ট তৈরি হচ্ছে, হইলো, সেই অবজেক্টের আন্ডারে একটা ইনস্ট্যান্স ভেরিয়েবলের জন্য একটা ঘর তৈরি করবে, নাম কি? নেম ঘর। এতটুকে কি ওই নেম ঘরে কোনো ভ্যালু আছে? নেম ঘরটা ফাঁকা না? ফাঁকা। ওই নেম ঘরে ভ্যালু বসাচ্ছে কখন? যখন নেম ইকুয়াল টু এস করতেছো। আমি কি বুঝাইতে পারছি নাকি ছবি এঁকে দেখাতে হবে? ছবি এঁকে দেখায় নাকি? বলছি কি, তুমি যখন ধরো এই লাইনটা লিখতেছো, এই লাইনটা লেখার মধ্যে দিয়ে অবজেক্ট তৈরি হয়ে গেছে। অবজেক্টের ডিফারেন্ট ইয়ে আছে, তা আমরা বোঝার সুবিধাতে মানে সি টু অবজেক্ট। ঠিক আছে, সি2 অবজেক্ট তৈরি হলো। সি2 অবজেক্টের এটা তৈরি হওয়ার সাথে সাথে সে কিন্তু অন্য কিছু না করেই ইনস্ট্যান্স ভেরিয়েবলের জন্য একটা জায়গা বরাদ্দ করবে না। তার যতগুলো ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে আমরা দেখাইছি না, ততগুলো জায়গা তৈরি হয়। তাইলে এরকম একটা জায়গা তৈরি করবে সে, এবং এটার নাম কি? এই অবস্থায় কনস্ট্রাক্টর কল হবে, ভিতরে জায়গা নেম ইজ জামিলও প্রিন্ট হবে, কিন্তু কোনোভাবে নেমের ঘরে জামিলটা বসবে না। এখানে কি থাকবে? নাম থাকবে। ঠিক আছে, এরপরে যখন যায় তুমি ওই কনস্ট্রাক্টরের ভিতরে নেম ইজ ইকুয়াল টু জামিল করে দিত, তখন এই নাল কাটা পড়ে এখানে জামিল। বুঝতে পারছো আমার কথাটা? Okay? তাই। তো এটা যদি একজনের জন্য কাজ করে, তুমি তো অন্যদের কথা, লাইক ধরো সিজিপিএ, আমি যদি এখানে প্লট সিজিপিএ একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল তৈরি করতেছি, প্লট সিজিপিএ তৈরি করছি। এখন আসো, তুমি নতুন অবজেক্ট তৈরি করছো জামিলের জন্য, জামিল, জাস্ট শুধু জামিল পাঠাইছো বলে কোথায় চলে আসছে? এখানে চলে আসছে। এখানে চলে আসছে, রাইট? এখানে চলে এসে নাম জামিল প্রিন্ট করবে, নেম ইকুয়াল টু এস করে দিছো বলে নাল কেটে জামিল করে ফেলবে এই করে। কিন্তু সিজিপি এর ঘরটা খালি থেকে যাবে। ঠিক বুঝাইতে পারছি? এখানে কি থাকবে বলো? 0.0, যেহেতু ফ্লট তাই 0.0। বুঝা গেছে? তার মানে এখন তুমি যদি এখানে এসে সি2 ডট সিজিপিএ এটা প্রিন্ট দাও, এটা কিন্তু 0.0 প্রিন্ট হবে। বুঝাইতে পারছি? তাহলে এটাকে আপডেট করতে হলে কি করতে হবে? এখানে সিজিপিএ ইকুয়াল টু, বুঝতে পারতেছো? সিজিপিএ ইকুয়াল টু কি করতে হবে? ভ্যালু বসাইতে হবে আর কি, হোয়াট এভার ইউর সিজিপিএ। প্যারামিটার, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ওই যে আমরা আরেকটা কনস্ট্রাক্টর রাখছি না, তখন তুমি ওই কনস্ট্রাক্টরটাকে কল করতে পারতেছো না আর কি, যেটা শুধু একটা স্ট্রিং রিসিভ করে, সেই কনস্ট্রাক্টরকে তুমি আর কল করতে পারবে না। তখন কনস্ট্রাক্টর কল করতে হবে কোনটাকে? অর্থাৎ তুমি পাঠানোর সময় জামিল কমা সিজিপি এটা পাঠাবে এখান থেকে, পরবর্তীতে যাবে কোনটাতে? যেটা দুইটা ভ্যালু রিসিভ করে। এভাবেই তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি যা যা ইচ্ছা পাঠাবা, সেটা সেই অনুযায়ী রিসিভ করবে। আমি বুঝাতে পারছি? আচ্ছা, আমি আরেকটা দেখাচ্ছি, সমস্যা নাই। তার মানে বলতে গেলে সেকেন্ড কনস্ট্রাক্টরে তুমি আসলে এই আপডেটটা করা উচিত না, যেটাতে
আমরা নেমের আপডেট করার জন্য নেম ইজ বলে বা সেকেন্ড কনস্ট্রাক্টর যেটা দেখাইছি তোমাকে, ওখানে ওটা করা উচিত হবে না, কারণ ওখানে তো সে সিজিপি আসলেই পাবে না, ওটা তো একটা ভ্যালু রিসিভ করতেছে। না, তোমাদেরকে জিজ্ঞেস করছি। এটা তোমরা এই ছবিটা তুলে রাখতে পারো, ঠিক আছে? শেষ হোক না হোক আমরা এদিকে বলি। তাহলে আমাকে বলো তো, আমি যদি জামিলের এখানে, জামিলের জন্য চাচ্ছি কি সিজিপিএও আসবে, সিজিপিএ, সরি সিজিপিএ, ধরো তার একটা সিজিপিএ আমরা বসাই, ঠিক আছে? জামিল হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে, তোমাদের কি জামিল আছে কোন সেকশনে? সে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে খুবই ভালো, কারণ পড়াশোনা করার টাইম নাই তার, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা ইস্যু জেনারেট হয়েছে, 2.93 লিখাতে প্রবলেম হয়ে গেছে, বলো কেন? কারণ এটা একটা ফ্লট পেলো, আমরা কিন্তু ফ্লট দিয়ে এখানে কোনোটা লিখি না, জাস্ট ইন্ট দিয়ে লিখছি। তাহলে বুঝতেই পারতেছো এটার জন্য আমাকে একটা ক্রিয়েট করে আসতে হবে। এটা স্ট্রিং এস ফ্লট কি, ফ্লট যে কোনো নাম দিতে পারো, এটা কোনো সমস্যা না। ধরো ফ্লট সিজিপিএ নাম দিলা, তাহলে এখানে সিজিপিএ ইজ, বলো তোমরাই বলো সিজিপিএ ইজ সিজিপিএ, ঠিক আছে? তারপর এর মাধ্যমে কিন্তু তার নাম এবং সিজিপিএ আপডেট হবে না, করতে হবে কি, নেম ইকুয়াল টু, নেম ইকুয়াল টু, বলো এস, আর সিজিপিএ ইকুয়াল টু সিজিপিএ, ঠিক আছে? এটাতে আবার আরেকটা ইস্যু আছে, সিজিপিএ ইকুয়াল টু সিজিপিএ, ওকে? এই ইস্যুটা নিয়ে পরে বলছি। মানে এখানে যদি তুমি শুধু সি করে দিতা তাহলে সিজিপিএ ইকুয়াল টু সি, তখন কিন্তু কোনো ইস্যু ছিল না। সিজিপিএ রাখছো তো, সিজিপিএ ইকুয়াল টু সিজিপিএ, এটার একটা ইস্যু আছে, সেটাকে একদম রিকমেন্ড করে না, চেক করতে রিকমেন্ড করে না। নেম কনফ্লিকশন হয়ে গেল না? এ, বর্তমানে অনেকগুলা কম্পাইলার এটা বুঝে, কিন্তু হাইলি ডিসকারেজড, ঠিক আছে? Okay, আচ্ছা, এখন তুমি তো বলতে পারো যে তুমি ফ্লট লিখছো, তারপরেও সেই ইস্যু ক্রিয়েট করতেছে কেন? ফ্লট লিখছো না, লিখছো তো, তাহলে বলো ইস্যু কি? ইস্যু হচ্ছে এটা, তোমার ওখানে ফ্লট রিসিভ করতেছে না, তাহলে তুমি যখন এখানে এফ দিবা না, তখন সে বুঝতেছে এটা হচ্ছে ডাবল, ঠিক আছে? আচ্ছা, ওখানে ফ্লট, এখানে ডাবল, তার মানে মেইনলি তো ও রিসিভ করতেছে, ওর টাইপের সাথে ম্যাচ করতে হবে, ঠিক আছে? তার মানে ফ্লটে বসাচ্ছ ডাবল ভ্যালু, ঠিক হইতে পারে? এটা করতে গেলে কি করতে হয়, এক্সপ্লিসিট টাইপ কাস্টিং করতে হবে, কিন্তু ইমপ্লিসিট হইতে হইলে এরকম হইতে পারতো, কথার কথা এখানে মনে করো ডাবল আছে, কিন্তু এখানে পাঠানোর সময় এফ দিয়ে ফ্লট পাঠাচ্ছি, তখন কিন্তু ম্যাচ না করলেও সে টাইপ কাস্টিং নিজে নিজে থেকে করে ঠিক করে ফেলতো, যেটাকে আমরা ইমপ্লিসিট টাইপ কাস্টিং বলতেছি, বুঝলাম না? অর্থাৎ বড় জায়গার মধ্যে সে এখানকার কি, মানে ওখানে ডাবল আছে, এখানকার ফ্লোটকে বড় জায়গা দিল আর কি, বড় জায়গা দিয়ে বেশি জায়গা দিয়ে ভ্যালুটা সাইজ করতে পারতেছে, ওকে? কিন্তু উল্টাটা হচ্ছে না, তো একটু চিন্তা করে দেখলে বিষয়টা বুঝতে পারবা, ওকে? তাহলে এখানে আমি এফ করে দিচ্ছি, এই হচ্ছে বিষয়। তো কখনো যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে, আচ্ছা আমি তোমাকে কিছুই বললাম না, ওখানে কি রিসিভ করতেছে না করতেছে কিছু বললাম না, এখানে আমি 2.93 লিখছি, এটা ডাটা টাইপ বলো, বলো যেটা ডাবল, কেউ না লিখলে ডাবল, ওকে? তাহলে বুঝতে পারতেছো তাহলে এখানে হবে এরকম হবে। তাহলে আর প্রিন্ট করার দরকার আছে? মানে এটা যে হবে আপডেট হবে, এটা মাথায় রাখো, ওকে? গট মাই পয়েন্ট? এবার যেটা বলতে চাচ্ছি, এই যে বিষয়টা, সিজিপিএ এবং সিজিপিএ কনফ্লিক্ট হয়ে গেল না? তো যেহেতু এটা কনফ্লিক্ট হয়ে গেছে, এটাকে ওভারকাম করার জন্য বলা হয়েছে যে আমরা চাইলে এখানে একটা কিওয়ার্ড ইউজ করতে পারি, ঠিক আছে? কিওয়ার্ড ইউজ করতে পারি, সেটার নাম হচ্ছে দিস কিওয়ার্ড, দিস কিওয়ার্ড, সেম ভাবে দিস কিওয়ার্ড, দিস কিওয়ার্ড, ঠিক আছে? এখন আসো, দিস ইউজ না করলেও কিন্তু কাজ করতেছিল, তুমি দেখছো না? আর দিস ইউজ করলে বেশি ভালো কাজ করতেছে, কারণ দিস ইউজ না করলে যেসব ক্ষেত্রে নেম কনফ্লিকশন হবে তখন ইস্যু হইলেও হইতে পারে, দিস কাছে কিন্তু, বুঝতে পারছি? তাহলে কোনটা সেফ, দিস ইউজ করা না? কোশ্চেন ইজ দিস মানে কি? দিস মানে বোঝাচ্ছে, আমি যদি এখানেই আসি, দিস মানে বোঝাচ্ছে হচ্ছে দিস ইন্ডিকেটস the reference of current object,
এই কথাটা দ্বারা কেউ কি বুঝছো বলো? ওকে, বিষয়টা যদি আমি আরেকটু এক্সপ্লেন করি। এখানে তুমি জানো হচ্ছে, আমি যদি তোমাকে কোয়েশ্চেন করি, আমার অবজেক্ট ক্রিয়েশনটা তুমি দেখো, দেখছো একটা কোনো কিছু পাঠাচ্ছে না, একটা হচ্ছে একটা স্ট্রিং আর একটা ফ্লোট, আর একটা শুধু একটা স্ট্রিং পাঠাচ্ছে। তাইলে আমি যদি কোয়েশ্চেনটা এই জায়গা দিয়ে করি, এখানে কল আসবে একবারও? কারোর জন্য আসবে? কারোর জন্য এই কলটাতে আসবে? আমার এখানে তো তিনটা অবজেক্ট তৈরি করছি, কারোর জন্য কি সেকেন্ডটাতে আসবে এটাতে? জারার জন্য আসবে। জারা তো একটা স্ট্রিং, তাহলে একটা স্ট্রিং রিসিভ করতেছে তো এটাই, তার মানে জারার জন্য এখানে আসবে। তাহলে জারা তো আসলে একটা নাম, তো বুঝার সুবিধা তুমি জারার কথা বলতেছো, বাট যারা যে অবজেক্টের আন্ডারে সেই অবজেক্টের জন্য আসবে, ঠিক আছে? সেই অবজেক্টের জন্য যদি আসে, তাহলে তুমি তো জানো যে এখানে এস মানে আসলে কি আসবে, যারা আসবে। এবং নেমটা যে সে আপডেট করবে সেটা কার জন্য? যারা যেই অবজেক্টের আন্ডারে সে অবজেক্টের জন্য, রাইট? তার মানে অবজেক্ট কোনটা আমরা বুঝে যাচ্ছি। এখানে দিস মানে বুঝাচ্ছে হচ্ছে সেই অবজেক্টটা। কিছুক্ষণের জন্য তুমি বোঝার সুবিধার্থে আমরা যদি অবজেক্টের নাম সি3 ধরে নিই, তাহলে আসলে কে আসতেছে? সি3 আসতেছে, এইভাবে ধরে নাও, ঠিক আছে? তাহলে সি3 ডট নেম লিখলে এটা তোমার সেন্স মেক করতেছে না? আমরা আসলে তো বুঝতেছি সি3 জন্য আসবে, সি3 ডট নেমই তো আমরা লিখতে চাই। কিন্তু এখানে সি3 তো একটা ভেরিয়েবল, সি3 কি সে বুঝতেছে না, বুঝতে পারছি? তো সি3 যেহেতু সে বুঝতেছে না, ডাইনামিকলি কাজ করানোর জন্য দিস লিখতেছি। দিস ইকুইভ্যালেন্ট টু কি এখানে আসলে সি3, বুঝতে পারছি? এই হচ্ছে বিষয়, ওকে? তাহলে তো বোঝা গেল। যেমন তুমি চাইলে এখানে শুধু দিসও প্রিন্ট করে দেখতে পারো, শুধু দিস প্রিন্ট করলে কি প্রিন্ট হবে? ওই অবজেক্টের রেফারেন্সটা প্রিন্ট হবে, বুঝতে পারছি? মানে এখানে এসে সি3 প্রিন্ট করলে তুমি যা পাবা, শুধু সি3 প্রিন্ট করলে যা পাবা, এখানে এসে দিস প্রিন্ট করলেও সেম টাই পাবা। কারণ ওই সময়ের জন্য দিস আসলে একটা নির্দিষ্ট অবজেক্টকে বোঝাচ্ছে, এবং দিস সবসময় একটা অবজেক্টকে বোঝায়, বুঝতে পারছি? এখানে দিস সবসময় একটা অবজেক্টকে বোঝায়। এই কারণে দিস দিস তুমি এখানে বাইরে ব্যবহার করলে বা অন্যান্য জায়গায় ব্যবহার করলে সে এই দিসকে নিতে পারবে না। যেমন ধরো এখানে, এখানে দিস ব্যবহার করলে আমার হিসেবে সেন্স মেক করার কথা না। দিস ডট এ ইকুয়াল টু, এ তো নাই আমাদের কাছে, দিস ডট নেম রাখছি না, দিস ডট নেম ইকুয়াল টু ধরো হচ্ছে ওয়াই। ওকে, আমরা তো লিখলাম দিস ডট নেম ইকুয়াল টু ওয়াই, ঠিক সেন্স মেক করতেছে? দিস মানে কি বোঝাই? এটা অবজেক্ট রেফারেন্স। এখানে তাহলে কোন অবজেক্টটাকে বোঝাবে? এখানে কি কাউ কোন অবজেক্টকে বোঝানোর সুযোগ আছে? এটা কি সি1 কে বোঝাবে, সি2 কে বোঝাবে, না সি3 কে বোঝাবে? এটা তো কোনো ইয়ে নাই। বাট ওখানে কনস্ট্রাক্টরে কিন্তু কাকে বোঝাবে, কনস্ট্রাক্টরটা কার জন্য কল করছে এটা অনুযায়ী কাকে বোঝাবে আমরা জানি। তো সে দিস মানে ওই অবজেক্টটাকে বোঝাচ্ছে। That's it. এই হচ্ছে বিষয়। তো এটা হবে না। তো তোমাদের বোঝার সুবিধার্থে লিখে রাখি যে আহ হ্যাঁ এরর রাখলাম, যাতে হয়তো তুমি যখন এটা দেখবা একটু বুদ্র করবা তখন তোমার মাথা হিট করবে যে আচ্ছা। তারপর আমি দেখি আমাদের আর কোনো কিছু লেখা আছে কিনা। ওকে, এবার আসো এই টপিকটা নিয়ে একটু যদি বলি, কনস্ট্রাক্টর ওভারলোডিং। এটা একটা টার্ম, এটার বেশিরভাগ বিষয় আমি তোমাদেরকে অলরেডি বলে ফেলছি, জাস্ট এখন একটু নাইসলি অর্গানাইজ করে বলা। একটু পড়ে দেখো, পড়েও বোঝার কথা তোমাদের। কি বুঝলাম? এখানে তো আমাদের এই সিনারিওতে তো অনেকগুলো কনস্ট্রাক্টর আছে, রাইট? সবাই তো সেম নামের কনস্ট্রাক্টরকে কল দিচ্ছে, তাইলে কোনটাতে যাবো সেটা ডিসাইড করতেছে কিসের বেসিসে? প্যারামিটার অথবা সিগনেচারের বেসিসে, ঠিক আছে? তাইলে এই যে ডিসাইড করার বিষয়টা, এটা সে করতেছে কোন টাইমে? কম্পাইল টাইমে। কম্পাইল টাইমে করতেছে বলেই তুমি এখানে দাও আরেকটা, আরেকটা ধরো সেট দিলা, ইস্যু ক্রিয়েট করে দিল না? সে বলতেছে স্ট্রিং প্লট স্ট্রিং এরকম রিসিভ করে কোনো কনস্ট্রাক্টর আমি খুঁজে পাচ্ছি না, ঠিক আছে? তাহলে এটা কম্পাইল টাইমে তোমাকে জানাই দিচ্ছে না? তো এই হিসেবে আমরা বলতেছি হচ্ছে কম্পাইল টাইমে সে ডিসাইড করতেছে কাকে কাকে কল করতে হবে, কাকে অ্যাক্সেস করতে হবে। ওকে, এটাকে আমরা বলতেছি, মানে যেহেতু কম্পাইল টাইমে হচ্ছে তাই কম্পাইল টাইম। আর টপিক বা বিষয়টা বা এই প্রসিডিউরটাকে আমরা বলতেছি হচ্ছে
ওভারলোডিং। ঠিক আছে, তাহলে তোমাকে কেউ যদি কখনো বলে হোয়াট ইজ ওভারলোডিং, তুমি বলবা যে অনেকগুলোর মধ্যে ডিসাইড করা কোনটা অ্যাক্সেসড হবে। ঠিক আছে, এবং সেটা যদি কনস্ট্রাক্টরের ক্ষেত্রে হয় তাহলে কনস্ট্রাক্টর ওভারলোডিং। ডিসাইড করা সেটাও একটা ব্যাপার, আবার আরেকটা সাইড দিয়ে তুমি বলতে পারো অনেকগুলা যখন একসাথে কোএক্সিস্ট করে সেটা ওভারলোডিং। তুমি অনেকে এইটাকেও ওভারলোডিং বলে, যে সেম নামের অনেকগুলো কনস্ট্রাক্টর যে কোএক্সিস্ট করতে পারতেছে, শুধু তাদের সিগনেচারটা ডিফারেন্ট, এটাও কিন্তু ওভারলোডিং। তাহলে অনেকগুলা যখন কোএক্সিস্ট করে এবং কম্পাইল টাইমে আমরা ডিসাইড করতেছি যে কোনটা অ্যাক্সেস হবে, সেটা কনস্ট্রাক্টরের ক্ষেত্রে যদি হয় তাহলে কনস্ট্রাক্টর ওভারলোডিং। সেম বিষয় তোমরা দেখবা, এখন তো তোমাদের ব্রেনে অনেকটা সেট হয়ে গেছে, সেম বিষয় মেথডের ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে সেটার নাম কি হবে তোমার? মেথড ওভারলোডিং। বুঝাইতে পারছি? তারপরে বিষয়টা হচ্ছে ওভারলোডিং, যার ক্ষেত্রে হবে তার নাম আগে বসাই দিব, কনস্ট্রাক্টর ওভারলোডিং আর মেথড ওভারলোডিং। আচ্ছা, এবার এখনো বলি নাই, সামনে বলবো। পলিমরফিজম একটা টার্ম দেখতে পাচ্ছ না? পলিমরফিজম, পলি মানে কি? অনেক, অনেক বা বহু। যেমন কি তোমরা শুনছো এরকম পলি ব্যবহার হয়, আরেকটা আরো কিছু শব্দ বলো। পলি, পলিমার, হ্যাঁ পলিমার, আর পলিইথিন, আর আচ্ছা, আর আসতেছে না আমাকে, আমার মাথায় চলে আসছে অন্যটা। পলি, পলিয়েস্টার, হ্যাঁ ঠিক আছে। পলি মানে আসলে বহু। ঠিক আছে, আমার মাথায় আসছে পলিগ্যামি। ওটা একটু ইয়ে আর কি। ওকে, তাহলে পলি আর শব্দটা আরেকটা শব্দের সাথে যুক্ত হয়েছে, মর্ফ, আর পিএইচ, মর্ফ। মর্ফ মানে হচ্ছে মানে অবস্থা, রূপ। ঠিক আছে, পলি মানে হচ্ছে বহু, অনেক, আর মর্ফ মানে হচ্ছে রূপ, অবস্থা, এরকম। তাহলে পলিমর্ফিজম মানে বিভিন্ন অবস্থা বা বিভিন্ন রূপ। তো বুঝতে পারতেছো আমার এখানে অনেকগুলা আছে, তার মানে পলিমরফিজমের একটা ব্যাপার আছে। আর যেহেতু আমার কনস্ট্রাক্টরের পলিমরফিজমটা কম্পাইল টাইমে হয়, তাই এটাকে আমরা কি বলতেছি? কম্পাইল টাইম পলিমরফিজম। বুঝা গেছে? আরেকটা পলিমরফিজমের সাথে আমরা পরিচিত হবো, সেটার নাম হচ্ছে রান টাইম পলিমরফিজম, যেটাতেও বিভিন্ন রূপের ব্যাপার আছে। মানে বিভিন্ন বিষয় প্রায় কাছাকাছি বিভিন্ন রূপে থাকে, কিন্তু এটা ডিসাইড হয় হচ্ছে রান টাইমে। দেন এটাকে আমরা বলবো রান টাইম পলিমরফিজম। আপাতত রান টাইম পলিমরফিজম নিয়ে আমি ডিটেলস কিছু বলতেছি না, সামনে আমরা ফেস করবো। বুঝে গেছে? তাহলে আশা করি এটা নিয়ে কোনো ইস্যু থাকার কথা না। ওকে, 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 ওকে। তাহলে আমার পক্ষ থেকে তোমাকে যেই বেসিক ইয়েগুলা দেয়ার, সেগুলা আমি প্রোভাইড করছি। এবার আসো, জাস্ট আরেকটা কোয়েশ্চেন করি। আমি মনে করো কনস্ট্রাক্টর ডেমোর পরে লাইক আরেকটা ক্লাস ওপেন করছি, নাম হচ্ছে স্টুডেন্ট ক্লাস। ঠিক আছে, এখন তুমি আমাকে বলো, স্টুডেন্ট ক্লাসের মধ্যে তুমি কি কোনোভাবেই কনস্ট্রাক্টর ডেমো রাখতে পারবা? আচ্ছা, এই বিষয়ে হয়তো তোমাদের অনেক আইডিয়া না থাকতে পারে, যে এটার আনসার দেওয়ার জন্য আমরা ধরো স্টুডেন্ট এটা রাখলাম। এটা এখানে রাখতে পারা যে কথা, স্টুডেন্ট ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টর ডেমো রাখতে পারো, সেম কথাই তো। এটা কি করতে পারতেছি? তাইলে এটা এখানে যেটা থাকবে সেটা একটা এভাবে লিখলে কনস্ট্রাক্টর, আর কনস্ট্রাক্টর কার সাথে সেম হইতে হবে? ঠিক আছে, তো এটা পসিবল না। ঠিক আছে, তাদেরকে সেম ক্লাসের মধ্যেই হইতে হবে। হ্যাঁ, এবার আসো এই কোয়েশ্চনটা যদি করি, এই যে কল করার যে বিষয়টা, কল করার যে বিষয়টা, নিউ কনস্ট্রাক্টর ডেমো, এটা কিন্তু তুমি অন্য ক্লাস থেকে করতে পারবে। লাইক আমি তোমাকে যদি একটু দেখাই, স্টুডেন্ট ক্লাস। ঠিক আছে, তুমি এখান থেকে একটা কপি করে নিয়ে যাই, স্টুডেন্ট ক্লাস, মেইন মেথড। এখানে আমরা একটা অবজেক্ট তৈরি করবো, দেখো কোনো ইস্যু নাই। বুঝতে পারছি? অর্থাৎ তোমার ক্লাসটা যদি পাবলিক ক্লাস হয়, পাবলিক ক্লাস হলে তো এরা কিন্তু সবাই বেসিক প্যাকেজের আন্ডার আছে। পাবলিক ক্লাস হলে অনেক সময় ইয়েও দরকার নাই, সেম প্যাকেজও থাকতে হবে না, বাইরেও থাকতে পারবে, কিন্তু তখন আবার ইম্পোর্ট করে নিতে হবে। সেম প্যাকেজে থাকলে আর ইম্পোর্ট করা লাগে না আর কি। বুঝতে পারছি? কিন্তু পাবলিক করে দিতে মানে কি, তুমি আপাতত অ্যাক্সেস মডিফায়ার নিয়ে চিন্তা করার দরকার নাই। অ্যাক্সেস করা যাচ্ছে মানে তার কাছে আমি রিচ করতে পারবো, সেই পারমিশন সে আমাকে দিছে। তাহলে তখন চাইলে আমি সেই কনস্ট্রাক্টরটাকে ব্যবহার করতে পারবো। মানে এনক্যাপসুলেশনেরই কনসেপ্ট,
বাট আমরা তো এখন ওখানে যাই না, তো এখন বললে তোমার কাছে এলোমেলো লাগতে পারে। তো ওই হিসাবে আমরা চাইলে অন্য ক্লাস থেকে অন্য একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা, অ্যাক্সেস করা, এগুলো করতে পারবো। কিন্তু এখানে আমরা কার কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে পারবো না? অন্য ক্লাসের কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে পারবো না, কারণ ক্লাসের কনস্ট্রাক্টর শুধু ওই ক্লাসের মধ্যেই করা যায়। বুঝা গেছে? তাহলে আর কোনো কোয়েরিজ? বোর্ড? তাহলে ফাইনালি একটা এক্সাম্পল দিয়ে শেষ করি। মাল্টিপল কনস্ট্রাক্টর থাকার সুবিধা তো আছে, এটা তুমি বুঝতে পারছো। একটা এক্সাম্পল দাও তো রিয়েল ওয়ার্ল্ডে, যে মাল্টিপল কনস্ট্রাক্টর থাকলে আমরা সুবিধা পাবো। হ্যাঁ, এটা এই অবস্থা হইলে আমরা সুবিধা পাবো, এরকম একটা এক্সাম্পল দাও, আমাদের পরিচিত একটা এক্সাম্পল। হ্যাঁ, তুমি ভালো একটা, তুমি রেজাল্টের যে বিষয়টা আনছো সেটা, লাইক আমার যদি শুধু ডেট অফ বার্থ থাকে তাহলে সেটা দিয়ে দেখতে পারবো, আমার যদি আরো ইনফরমেশন থাকে সেটা দিয়ে আরেকভাবে দেখতে পারবো। কিন্তু হ্যাঁ, তোমার রেজ করার কনসার্নটা খুবই নাইস, এবং এটা রেজ করাতে আমারও একটা বিষয় মনে পড়ছে। এটা কনস্ট্রাক্টর ওভারলোডিং এর সাথে যাচ্ছে না। কনস্ট্রাক্টর ওভারলোডিং এ আমরা নতুন অবজেক্ট ক্রিয়েট করার সময় যা করার করতেছি, আর তুমি যেটা বলছো তোমার নামে অবজেক্ট অলরেডি ক্রিয়েট করা আছে, সেটাকে নিয়ে কাজ করতেছি। তোমার কনসেপ্টটা কাজে লাগবে মেথড ওভারলোডিং। বুঝতে পারছি? মানে আমি এক্সিস্ট করি, আমি আমার বিষয়গুলো কিভাবে ইউজ করব, চেঞ্জ করব, সেটা মেথড ওভারলোডিং। মানে মেথড ওভারলোডিং আর কনস্ট্রাক্টর ওভারলোডিং বা মেথড আর কনস্ট্রাক্টরের মধ্যে পার্থক্য হচ্ছে কনস্ট্রাক্টর ইনিশিয়ালি যা করার করে, আর মেথড পরবর্তীতে আমাকে কাজ করার সুযোগ দেয়, এই করে সেই করে। বুঝতে পারছি? ওকে। তো এক্ষেত্রে এক্সাম্পলটা হইতে পারে, ধরো তোমাদের মধ্যে কেউ একজন এসে বলতেছো আমি রেজিস্ট্রি করব, আমার নামটা এন্ট্রি করে আমি স্টুডেন্ট হিসেবে এখানে জয়েন করবো। তাকে বলা হলো যে তোমার নাম কি? সে বলছে আমার নাম ভুলে গেছি। ধরো চাপে ভুলে গেছে আর কি, চাপে আমরা অনেক সময় নাম ভুলে যাই না। বুঝতে ঠিক আছে, তুমি টাকা জমা দিয়ে দাও, সবকিছু দিয়ে দাও, পরবর্তী আমি তোমার নামে তোমাকে একটা কোড দিয়ে দিচ্ছি, এটা তোমার হচ্ছে আইডি। পরবর্তীতে এসে তুমি আমাদের সাথে যোগাযোগ করবে, তোমার নাম মনে করে এসে, বা তোমাকে একটা ফর্ম দিয়ে দিচ্ছি, সেই ফর্ম অনুযায়ী সেখানে নাম লিখে আনবা, অন্যান্য ইনফরমেশন লিখে আনবা। তাহলে তোমার নামে অবজেক্ট তৈরি হয়ে গেছে, তোমার ফাইল এন্ট্রি হয়ে গেছে, বাট তোমার নাম এসে কোনো কিছু আমরা বসাইতে পারছি। Okay? এখন যদি কোনো কারণে, এটা যদি ডিজিটাল সিস্টেম চিন্তা করো, যে তোমার নামে অ্যাকাউন্ট খুলবে বা তোমার একটা স্টুডেন্ট হিসেবে এন্ট্রি দিবে, তার যদি বাধ্যবাধকতা থাকতো যে নাম দিতেই হবে, তাহলে সে কি তোমার নামে অ্যাকাউন্ট খুলতে পারতো, অবজেক্ট ক্রিয়েট করতে পারতো? তোমাকে যদু মধু রামশ্যাম কোনো একটা নাম দিতেই হইতো। ঠিক আছে? এবার যদি তোমার নাম মনে আছে কিন্তু অ্যাড্রেস মনে নাই, না আমি আসলে অনেক প্যারায় আছি, তুমি নিজেকে আইনস্টাইন মনে করতেছো আর কি, অ্যাড্রেস ভুলে গেছো, আইনস্টাইন একবার নিজের বাসা ভুলে গিয়েছিল ওইরকম, তাহলে তখনও যাতে তোমার কাছে অপশন থাকে। বুঝাইতে পারছি? তাহলে বুঝে বুঝে গেছে মাল্টিপল কনস্ট্রাক্টর হিসাবটা। এই হচ্ছে বিষয়। সেম গোস ফর ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যায় তুমি বলতেছো আমার শুধু আহ ইয়ে মনে আছে, আমার নাম মনে আছে, আইডি কার্ডের ইনফরমেশন মনে আছে, বাট অ্যাড্রেসটা মনে নাই, বা অন্য আরো ইনফরমেশন, বা তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে অ্যাসোসিয়েটেড ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা আপনার, মানে আরো কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা, বলছো যে আছে কিন্তু আমার মনে নাই, তাহলে সেটা এখন তো আমরা এন্ট্রি দিতে পারবো না। সেটার জন্য যদি আমি আটকাই দিই তাহলে কি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হবে? তো পরবর্তীতে আপডেট করার ব্যবস্থা রাখবো, কিন্তু শুরুতে যাতে আটকাই না যায় আমরা বিভিন্ন গেটওয়ে রাখতেছি, বিভিন্ন অপশন রাখতেছি। গট মাই পয়েন্ট? এই হচ্ছে বিষয়। তাহলে দ্যাটস ইট। থ্যাংক ইউ।